আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা গণিত অংশের সমাধান দিব আমরা। গণিত অংশে আজকে মোটে 20টা প্রশ্ন আসছিল। তো এর মধ্যে থেকে পাটিগণিতে প্রশ্ন আসছে 10টা, বীজগণিতে আসছে 6টা, আর জ্যামিতিতে আসছে 4টা। ঠিক আছে, তো আমরা সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দিব। আসলে আমাদের শুরু করি। দেখেন, গণিত অংশের মোট প্রশ্ন 20টা ছিল। পাটিগণিতের এই যে আমাদের সংখ্যা, দশমিক, দশমিকের বর্গ, ভগ্নাংশের ছোট বড়, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, লসাগু গসাগুর, তারপর হচ্ছে যে সরলীকরণের প্রশ্ন, শতকরা থেকে একটা সিম্পল প্রশ্ন, লাভক্ষতি থেকে একটু পেঁচানো একটা প্রশ্ন, বয়সের প্রশ্ন, এই 10টা প্রশ্ন আসছে। মোটামুটি সব টপিকে টাচ করার চেষ্টা করছে আর কি। এরপরে বীজগণিতে আসছে ভাগ, এটা ক্লাস 6-7 এর বইয়ের মনে প্রশ্ন। সেম একটা প্রশ্ন আসছে, জাস্ট কাটাকাটি করতে হবে এটা। আর এটা আসছে ফাংশনের একটা প্রশ্ন। তারপরে হচ্ছে বীজগণিতের লসাগু। এরপরে আসছে এই যে ভেনচিত্রের প্রশ্ন একটা, আর একটা হচ্ছে বিন্যাসের একটু জটিল প্রশ্ন দিছে কিন্তু নরমালি প্রাইমারি পরীক্ষার তুলনায়। আর জ্যামিতির প্রশ্নগুলো খুব সহজ ছিল, ত্রিভুজ, বর্গ, বৃত্ত থেকে এবং ত্রিকোণমিতি থেকে। তার মানে সবগুলো টপিকে আর কি টাচ করার চেষ্টা করছে, যে প্রশ্ন করছে যেখান থেকে। ঠিক আছে, তা আমরা দেখবো সবগুলো প্রশ্নের সমাধান ইনশাল্লাহ। তো আসি প্রথম প্রশ্নটা দেখি। পাটিগণিতের 10টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা দেখেন। প্রথম প্রশ্নটা ছিল সংখ্যা থেকে। বোঝা যায় 0, 1, 2, 3, 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে। নরমালি এই প্রশ্নগুলো বিয়োগফলের প্রশ্ন বেশি আসে, এখানে যোগের কথা বলছে, সমস্যা নাই। তাহলে আমাদের কি হবে এখানে? এখানে হচ্ছে যে 0 দিয়ে সংখ্যা শুরু করা যাবে না, তাহলে বড় সংখ্যাটা শুরু করতে হবে উল্টা পাশ থেকে, 4, 3, 2, 1, 0। আর ছোট সংখ্যা শুরু করতে হবে 0 দিয়ে, কিন্তু 0 দিয়ে শুরু করলে ওটা আবার 4 ডিজিটের হয়ে যাবে। এই জন্য আমরা 1 দিয়ে শুরু করবো আর কি। 1-এর পরে 0, তারপরে আস্তে আস্তে বাড়বে 2, 3, 4। এখন যদি আমরা যোগ করি 4, 4, 4, 3 আর 5, 53,444 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা ক নম্বর অপশনে আছে। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। ওকে, নেক্সটে আসি 2 নম্বরে। 1 থেকে -0999। তো নরমালি আমরা জানি পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যা বাদ দিতে গেলে পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে যতটা দশমিকের পরে সংখ্যা ততটা শূন্য লিখতে হয়, তারপরে 0.90999। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি, 10 থেকে 9 বাদ দিলে হচ্ছে 1, হাতে করে 1, 9 আর 1 10, 10 10 মিলে গেল 0, আবার এখানে 10, 10 10 মিলে গেলে 0, আবার এখানে 1, 10 থেকে 1 বাদ দিলে হচ্ছে 9, আর 1 1 মিলে গেছে 0। তাহলে অ্যান্সার হচ্ছে 0.9001। দশমিক, বর্গ, বর্গমূল, ভগ্নাংশ এগুলো থেকে প্রশ্ন বেশি আসে। এর কারণ হচ্ছে যে আমি তো বলছিলাম ক্লাসের সময় যে প্রাইমারিতে এগুলো পড়াইতে হয়। ঠিক আছে, আচ্ছা। প্রশ্ন সহজে লাগে, পরীক্ষা দেয়নি, আমি প্রস্তুতি নিতে যাচ্ছি, গণিত সহজ লাগে। হ্যাঁ, সহজে অবশ্যই। তাহলে আসে এই প্রশ্নটার অ্যান্সার, যা শুধু দশমিকের পরে সংখ্যাগুলো বসাইতে পারলে হয়ে যাবে। 2 এর অ্যান্সার হচ্ছে ক। 3 এর বর্গ বের করতে বলছে 0.004 এর উপরে স্কয়ার। স্কয়ার দিলে কি হয়? সংখ্যাটা 2 বার গুণ হয়, অথবা নরমালি আমরা ডাইরেক্ট 4×16 বলতে পারি। আর 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যার উপর স্কয়ার মানে 6টা সংখ্যার আগে দশমিক বসাইতে হবে। তাহলে অলরেডি আমরা 2টা পেয়ে গেছি, আর 6টা পূরণ করার জন্য আরো 4টা সংখ্যা দরকার। তাহলে 4টা শূন্য নিব, অ্যান্সার হচ্ছে দশমিক, 4টা শূন্য তারপরে 16, 4টা শূন্য তারপরে 16 আছে ঘ। আজকে আমরা এক্সট্রা কথা বলবো না, সরাসরি অ্যান্সার দিয়ে দেই, কারণ অনেকে এক্সট্রা কথা বোরিং ফিল করেন। ঠিক আছে, আসি 4 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটাতে আসছি অনেকেই আড়াআড়ি গুণ করতে যেয়ে কিন্তু খবর খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা দেখি এখানে ক্ষুদ্রতম বার করতে বলছে, যেটা বড় সেটা আমরা বাদ দিয়ে আস্তে আস্তে ছোটতে আসবো। তো এখানে আমরা দেখতেছি একটা কাটাকাটি করা যায়, তো ওটা না করে রেখে দিছে 4/5, 3 দিয়ে কাটলে আর কি। হ্যাঁ, তো এইখানে আড়াআড়ি গুণ করে করা যায়, কিন্তু আড়াআড়ি গুণ করতে গেলে 11, 21 আর 17 আর 14 গুণ করতে একটু সময় লাগবে। বাট যেহেতু সবাই ওইভাবে করছেন, ওইভাবে আমি করে দিতেছি, কিন্তু আরো সহজে করার টেকনিকটা আছে, আমি দেখা দিব। 5 5 25, 4 6 24, এটা ছোট, এটা 25 বড়, এটা বাদ। ঠিক আছে, তাহলে 4/5 নিয়ে আমরা ডিল করবো। 5 17 85 আর 4 21 84, এটা বড় হচ্ছে, এটা ছোট। আবার আসি 4/5 এর মধ্যে 5 11 55, 4 14 56। তাহলে দেখা যাচ্ছে যে এইটা ছোট সব থেকে।
তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো ক নম্বর অ্যান্সার। এইভাবে আড়াআড়ি গুণ করা যায়, কিন্তু অনেকেই যেটা করেন যে এই বড় সংখ্যা দুটো আগে যদি গুণ করতে যান, গুণ করতেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এটা আরো শর্টকাট টেকনিক আছে, বাট ওইটা আসলে এখানে আলোচনা করতে গেলে ওটার বেসিক জানা লাগবে। সেটা হচ্ছে কি, দেখেন এই যে ডিফারেন্স এক, এখানেও ডিফারেন্স এক, সমান ডিফারেন্স হলে যার উপরেরটা বড় সেটাই বড়। তাহলে এইখানে 6 এর উপরে 5 আছে, এখানে 5 এর উপরে 4 আছে, ঠিক আছে। তো একইভাবে আমরা দেখতেছিলাম যে এইখানে ডিফারেন্স 3, এখানে ডিফারেন্স 3। আচ্ছা, এই টেকনিকটার বেসিক আলোচনা ছাড়া এখানে আর শিখাইতে যাচ্ছি না, জাস্ট আড়াআড়ি গুণ করে যেটা করলাম এটাই ঠিক আছে। এইটা গুণ করা লাগবে না, সব সময় ছোট সংখ্যার দিক থেকে আসবেন, তাহলে এটা গুণ করার আগেই আনসার চলে আসে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, 5 নাম্বার আসি, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়। এই জিনিসটা কিন্তু অনেকের জন্য আজকে খুবই কঠিন অবস্থা ছিল, ঠিক আছে। তো নরমালি আমরা জানি যে কোন দশমিক সংখ্যার ক্ষেত্রে, এগুলো আমরা ক্লাসে শিখাইছিলাম, দশমিক সংখ্যা আর সেম দশমিক সংখ্যার উপরে যদি স্কোয়ার হয়, ধরেন 0.3 আর 0.3 এর উপর স্কোয়ার, তাহলে এইটা কিন্তু হচ্ছে বড় আর এইটা ছোট। কেন? এটা এই কারণে যে 3 তিরিকা 9 আর দশমিকের পরে দুইটা সংখ্যা দরকার, এই জন্য এটা 0.09 হবে, যেটা 0.3 থেকে ছোট। স্কোয়ার দিলে বড় হওয়ার কথা, এখানে হয়ে যাচ্ছে ছোট। একইভাবে 0.3 এর থেকে 0.3 এর উপর বর্গমূল দিলে নরমালি পূর্ণ সংখ্যা হলে কিন্তু ছোট হয়ে যাইতো, বাট এইটা হয়ে যাবে বড়। কেন? কারণ 0.3 এর বর্গমূল সমান সমান 0.5477, আরো ডট ডট অনেক কিছু আছে। দশমিকের বর্গমূল বাড়ি করার নিয়ম অনুযায়ী বেসিক শিখলে এটা পারবেন। তো নরমালি মনে রাখা দরকার, দশমিক সংখ্যার উপর বর্গমূল দিলে সেটা নরমাল সংখ্যা থেকে বড় হয়ে যায়। এটা মানে 0.3 এর বর্গমূল হচ্ছে 0.54। আচ্ছা, আর 0.2 এর বর্গমূল, 0.2 এর থেকে 0.2 এর বর্গমূল কিন্তু বড়, সেটা কত? 0.447। তাহলে এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে যে 0.3 এর উপর বর্গমূল দিলে এটা বড় হয়, ঠিক আছে। এই জন্য 5 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। এখন অনেকে বেসিকটা শিখতে চান, বেসিকটা শিখতে গেলে একটা 20 মিনিটের ক্লাস করতে হবে, যেটা এখন করে নেওয়া যাচ্ছে না, আমরা পরবর্তীতে ক্লাস নিব, বেসিক ক্লাস দেখে নেবেন। 6 নম্বর হচ্ছে দুটি সংখ্যার লসাগু 36 এবং গসাগু 0.6, একটা সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত। আমরা জানি লসাগু আর গসাগু গুণ করলে যা হয়, সংখ্যা দুইটা গুণ করলে তাই হয়। তাহলে 12 গুণন x সমান সমান লসাগু গসাগু, আর x সমান সমান হচ্ছে 12 দিয়ে ভাগ, তাহলে 3 12 36, 3 6 18। তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 18। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, আমরা কিন্তু ব্যাখ্যা সহ দিতেছি সমাধান। হ্যাঁ, আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে প্রশ্ন কমেন্ট করতে পারেন। আজকের কাটমার্কস কিরকম থাকতে পারে আপনারা একটু কমেন্টে জানাবেন তো, কিরকম আইডিয়া পাচ্ছেন এখন পর্যন্ত। আমারও ক্লোজ অনেকে পরীক্ষা দিছে, টিকবে কিনা আমাকে জিজ্ঞাসা করতেছে না, আমার তো সব সাবজেক্ট নিয়ে আইডিয়া নাই, প্রশ্নের ধরন নিয়ে আইডিয়া নাই। হ্যাঁ, ওদেরকে একটু আপডেট দিতে হবে। 7 নম্বরে এই সরলের প্রশ্নটা অনেক জায়গায় আসছে, সেটা হচ্ছে 6 এর উপরে 5 এর মানে গুণ 6/7, এই ভাগ চিহ্ন আছে, ঠিক আছে। তো 7 কে 7 আর 3 10, 10/7। এখানে তো হচ্ছে ভাগ, তাই না? এখন আমরা জানি কি বদমাশের রুলস অনুযায়ী বি ও ডি, এই যে ও মানে অফ এর কাজ আগে আর ডিভিশনের কাজ পরে, তার মানে এই কাজটুকু আগে করতে হবে। 6 6 কাটা, তাহলে এইখানে চলে আসলো 5/7। এখন ধরেন এই ভাগ চিহ্নটাকে আমরা যদি গুণ চিহ্ন দেই, তাহলে 10/7টা হয়ে যাবে 7/10, ঠিক আছে। তাহলে এই যে দেখেন এখানে 5 আছে, এই 5টা আর কি, এখানে 5 আর এখানে 7, এই 7 7 কেটে যায়, 5 দিয়ে 10 কে কাটলে 2, তাহলে নিচে 2 উপরে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1/2। তাহলে এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে ওই বদমাশের রুলস অনুযায়ী এর জায়গায় গুণ চিহ্ন দিয়ে এইটার কাজ আগে করে নেওয়া, সরাসরি প্রশ্নে করা যায়। আর 5/7 থাকলো, এখানে 7 কে 7 আর 3 10, গুণ চিহ্ন দিয়ে উপরে 7 নিচে 10, তাহলে এই 7 7 কাটা, 5 দিয়ে 10 কে কাটলে 2, মানে আলাদা করে লেখারও দরকার নাই। অ্যান্সার হচ্ছে গ, এর কাজটা আগে করতে হবে, এটাই বেসিক। 8 নম্বর হচ্ছে 30 টাকা 75 টাকার শতকরা কত। তো 30 হচ্ছে শতকরা বাড়ি করতে বললে 30 উপরে নিচে 75 গুণন 100, এটা করলে পার্সেন্টেজ চলে আসবে। তাহলে আসি আমরা 15 দুগুণা 5 15 75, 15 দুগুণা 30, 5 20 100, 20 দুগুণা 40%।
আর এমনিতে বোঝা যাচ্ছে 30 হচ্ছে 75 থেকে রেশিও আকারে যদি আমরা চিন্তা করি 15 দিয়ে কাটাকাটি করা যায়, 5/2 ভাগ, 5/2 ভাগ মানে সরাসরি 40%। এইবার দেখেন এই 8 নম্বর প্রশ্নটা কে কে পারছেন হাত তুলেন তো। 8 নম্বর প্রশ্নটা কিন্তু অনেকের জন্য কঠিন ছিল, ঠিক আছে। সরি 9 নম্বরটা, 8 নম্বরটা তো সবাই মোটামুটি পারছেন। হ্যাঁ, 9 নম্বর এই প্রশ্নটা, লাভ ক্ষতির এই প্রশ্নটা, এটা কিন্তু অনেকের জন্য কঠিন ছিল, অথচ এই প্রশ্নটা প্রিভিয়াস অনেক পরীক্ষা আসছে, আমাদের বইগুলোতে এগুলো হুবহু আছে, ঠিক আছে। 9 নম্বর প্রশ্নটা পারছেন কে কে বলেন, আইডিয়া করে উত্তর দেওয়া লোক অনেক আছে। তো এটার বিস্তারিত করতে গেলে ক্লাস 8 এর স্টাইলে একটা একটা করে ধরে সময় লাগবে বেশি, ফ্রাকশন আসবে বেশি। তো এই জন্য এই ধরনের প্রশ্নগুলো টাকায় 10টি ও টাকায় 15টি দরে 15টি করে সমান সংখ্যক লিচু করে, সমান সংখ্যক মানে কি, ধরেন দুইটা ঝুড়ি আছে, দুইটা ভিন্ন ভিন্ন আইটেমের কি লিচু, এটা টাকায় 10টি মানে এটা দাম বেশি আর এটা বেশি পাওয়া যায়, 15টি আর এটা 10টি, তাহলে এটা দামি লিচু, এটা কম দামি লিচু কিনে আমরা বিক্রি করার সময় এভারেজ দামে বিক্রি করছি টাকায় 12টি, তাহলে লাভ হবে নাকি লস হবে? তো এই জিনিসটাতে সাধারণত লস হয়, কিন্তু যদি গড় দামে বিক্রি হয় 12.5 টাকা মানে টাকায় 12.5টি করে বিক্রি করলে লস হইতো, যেহেতু 12টি করে বিক্রি করছে তাহলে কি হবে আমরা জানি না, বের করব। কিন্তু যারা এটা বিস্তারিত নিয়মে করতে গেছেন তাদের অনেক সময় নষ্ট হয়েছে, আবার যারা না করে আবার মুখস্থ আইডিয়া করে সমাধান দিচ্ছেন ক্ষতি, তাদেরও কিন্তু ভুল হয়েছে। কিভাবে করলে পরীক্ষার হলে বেস্ট হইতো সেটার টেকনিকটা দেখেন। 10, 15, 12টি এগুলো কিন্তু টি, এদের লসাগু 10, 12, 15 এর লসাগু হচ্ছে 60, তার মানে 60টি যদি আমরা ধরি সংখ্যা, তাহলে এই 10টি দরে কিনেছি 60টি, 15টি দরে কিনেছি 60টি, আর 12টি দরে বিক্রি করছি 60 + 60 = 120টি। আমরা 60 নিলাম, 12 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 60 60 120টা যেহেতু কিনছি তাহলে বিক্রিও করছি 120টা। এইটা হচ্ছে এতগুলা সংখ্যা ধরলে যে সুবিধা হবে, কোনো ফ্র্যাকশন আসবে না। আপনারা অনেকেই 10-এর 1, 12-এর 1, 15-এর 1 ধরে করছেন, খাতার পৃষ্ঠা ভরে গেছে কিন্তু। তো আসি, তাহলে এখানে 10টি, তাহলে 1 টাকায় 10টি যদি কিনে 1 টাকায়, তাহলে 60টি কিনছে 6 টাকা, তার মানে এইটা কিনতে খরচ হচ্ছে 6 টাকা। 15টি কিনছে 1 টাকায়, তাহলে 60টি কিনছে কত টাকায়, 4 টাকা, তাহলে এই যে 6 আর 4 10 টাকা খরচ হলো। 10 টাকা হচ্ছে কি, 10 টাকা হচ্ছে টোটাল সিপি মানে খরচ। এখন আসি 12টি এর দাম হচ্ছে 1 টাকা, তাহলে এই যে 120টি বিক্রি করলো, 120টির দাম হচ্ছে 10 টাকা। দেখেন তাহলে এই পাইলো আবার, তাহলে টোটাল এসপি সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা, এটা কিন্তু টাকা হয়ে গেছে। এখন এই যে 10 টাকা কিনছে, 10 টাকা বিক্রি করছে, তাহলে তো লাভ ক্ষতি কিছু হয় নাই, তাহলে খ অ্যান্সার। এখন আপনারা এই লসাগু বাইর করতে হবে, এই সিম্পল জিনিসটাকে যদি অনেক বেশি ওভারলোড মনে করেন, তাহলে আপনারা হয় অ্যান্সার মুখস্থ করেন, অথবা ওই 10-এর 1, 12-এর 1, 15-এর 1 ওই লাইনে যান। এখন ওইটা যেহেতু কঠিন একটু বেশি, তাহলে এইটা কিন্তু সহজ। এইখানে 60 60 ধরে হিসাব করবেন নাকি 120 ধরে হিসাব করবেন, এই টাইপের উল্টাপাল্টা লাগলে এই নিয়মের 3-4টা অঙ্ক সমাধান করতে হবে, যেটা আমরা আমাদের বেসিক ক্লাসগুলোতে দেখাইছি। 9 নম্বর প্রশ্নের সমাধানটা সবাই বুঝতে পারছেন কিনা বলেন। এবং টার্নিং পয়েন্ট হচ্ছে যে এই 60টা ধরলাম, এই 12টির সময় 60টা কেন না, কেন 12টির সময় 120টা? কারণ একটু প্র্যাকটিক্যালি ভাবেন, আমি বেশি দামি লিচু কিনছি, কম দামি লিচু কিনছি, নিয়ে আসে আমার দোকানে সাজায় রাখছি, এখন আমি তো সবগুলো বিক্রি করে দিব, তাই না? তাহলে এই যে 60টা 120টা কিনে আনে, বিক্রি করার সময় 120টা বিক্রি করছে, এইটা হচ্ছে লজিক্যাল পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটাকে আবার একটু বোঝাই দিব, সবাই কি পারছেন? আচ্ছা, মূল পয়েন্ট হচ্ছে এখানে লসাগু কেন ধরলাম, কারণ টাকায় 10টি, টাকায় 15টি এবং টাকায় 12টি দরে কেনা বেচা করতে গেলে এই টাকায় টাকায় কথাটার কারণে একটির দাম কি আসে, 1/10, 1/15, 1/12, যেটা এমসিকিউ এর জন্য খুব ডিসগাস্টিং একটা টেকনিক। বেসিকের জন্য, রিটেনের জন্য ঠিক আছে, কিন্তু এমসিকিউ পরীক্ষায় এটা খুবই অড একটা সিচুয়েশন, কারণ হচ্ছে সময়ে যোগ বিয়োগ করতে অনেক সময় লাগে। কি করলে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে? এই যে 10-এর উপর 1 আছে না, 15-এর উপর 1, 12-এর উপর 1, এই একটি এর জায়গাতে এইখানে আমরা একটা সংখ্যা বসাবো, যেটাকে 10, 15, 12 তিনটা দিয়ে ভাগ করা যায়। কি করলে আসবে, লসাগু করলে আসবে। 10, 12, 15 লসাগু হচ্ছে 60। মনে করি আমরা 60টি কিনেছিলাম, তাহলে সবগুলো যখন এইভাবে 60টি হবে, তখন কি এই যে এইখানে খরচ হবে 6 টাকা, এইখানে খরচ হবে 4 টাকা, 6 4 10 টাকা এখানে লিখছিলাম।
আর যখন 12টি দরে বিক্রি করব তখন কিন্তু 60টা বিক্রি করি নাই, খেয়াল করেন কেন? কারণ এই যে 60 60 120টা আমি কিনছি, এই 120টার পুরোটাই আমি বিক্রি করছি। তার মানে 60 60 120 কে ভাগ করতে হবে 12 দিয়ে, তখন অ্যান্সার আসতেছে 10 টাকা। 60টা বুঝলে বাকিগুলো এমনি সোজা, হয়তো বা অনেকের একটু অ্যাডজাস্ট করতে সময় লাগতেছে। তাহলে কিনলাম 10 টাকায় দুইটা, একটা 6 টাকা দাম পড়লো, একটা 4 টাকা দাম পড়লো, মানে 60টা। আর বিক্রি করার সময় একসাথে বিক্রি করে 10 টাকা পেয়ে গেলাম, তাহলে তো যা টাকা কিনছি 10 টাকায় বিক্রি করলাম, লাভ লস কিছু হয় নাই। ঠিক আছে, আচ্ছা ওকে। একজন কমেন্ট করছেন যে আমার কোনো লাভ লস নাই, লাইফটাই লস। এই অঙ্কগুলো পারতে হবে, এগুলো খুব মানে অ্যাজ ইউজুয়াল প্রশ্ন। হ্যাঁ, আসি 10 নাম্বার। পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর, 7 বছর আগে তাদের অনুপাত ছিল 6:1, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এগুলা খুব গতানুগতিক প্রশ্ন, প্রচুর পরীক্ষা আসছে বিভিন্ন প্রশ্নে, আমরা অলরেডি করাইছি। তো এগুলা টেকনিকটা হচ্ছে যে বয়সটা দেওয়া থাকে সেই বয়সটাকে অনুপাতের জায়গাতে নিয়ে যেতে হয়। তাহলে এটা 7 বছর আগের অনুপাতের জায়গা হচ্ছে 6:1, এইখানে পিতা আর এইখানে পুত্র। এটা তাহলে আমরা যদি 70কে 7 বছর আগে নিয়ে আসি, তাহলে আমাদের সমষ্টি হয়ে যাবে এই 70 থেকে 14 বাদ যাবে। কেন? কারণ দুইজনের 7 7 14 বাদ হয়ে যাবে 56। এই 56 কি? 56 হচ্ছে 7 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি। তাহলে দেখেন 6:1 মানে কি? 7, 6:1 মানে 7, 7 দিয়ে 56কে ভাগ করলে 1 ভাগের মান হচ্ছে 8। তার মানে এইখানে দেখেন 6 আসতে 48, আর এইখানে দেখেন 8কে 8। এটা কি? এইটা হচ্ছে পিতা পুত্রের 7 বছর আগে তাদের বয়স ছিল, একজনের 48 একজনের 8, এই দুটা যোগ করে 56, এবং এরাই দুইজনে 7 বছর পরে হয়ে যাবে 7 7 14 যোগ করে 70। আমাদের অ্যান্সার কিন্তু এখন আসে নাই। 48 আর 8 পর্যন্ত বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানে 48 আর 8 এর ব্যাপারটাতে আমরা এখন যাব কোথায়? আমরা যাব 5 বছর সামনে চলে যাব। কেন? প্রশ্নে বলছে 5 বছর পর। তাহলে আমরা আলাদা আলাদা করে যোগ না করে একসাথে 7 5 12 যোগ করব। তাহলে এই 48কে 12 বছর পরে নিয়ে আসলে হয়ে যাবে 60, এই 12 যোগ, আর এই 8কে 12 বছর পরে নিয়ে আসলে 12 যোগ করলে হয়ে যাবে 20। তাহলে এই যে এখানে কাটাকাটি করলে অ্যান্সার হবে 3:1। এগুলো খুবই ইজি প্রশ্ন, জাস্ট শুধু এই যে আগে বলার কারণে বিয়োগ আর পরে বলার কারণে যোগ, এবং অনুপাতটা যে জায়গায় দেওয়া থাকবে বয়সটাকে ওই জায়গাতে নিয়ে যেতে হবে। এগুলো আমরা অনেক ক্লাসে অনেকবার বলছি, আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, ওকে। বীজগণিতের 6টা প্রশ্ন আসছে। বীজগণিতের 11 নম্বর প্রশ্ন দেখেন, একটা ভাগের প্রশ্ন। কি বলতেছে যে a কিউব a স্কয়ার b কিউব ডিভাইডেড c স্কয়ার d কে a কিউব b স্কয়ার বাই c d কিউব দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে এখানে এই ভাগের বিষয়টা বলছেন, আমরা ডাইরেক্ট গুণ দিয়ে এই c d টাকে উপরে লিখি আর a কিউব আর b স্কয়ারটাকে নিচে লিখি প্রশ্নের মধ্যে, তাহলে কিন্তু আমাদের হিসাব দ্রুত হয়ে যাবে। দেখেন এখানে a স্কয়ার আছে, এখানে a কিউব আছে, তার মানে নিচে a আসবে। এইখানে d আছে, তাহলে এখানে d আর এখানে যে d কিউব আছে না, d কিউব কে কাটলে d স্কয়ার। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে এক পাশে d স্কয়ার আর এক পাশে a। c কে যদি হিসাব করি আমরা, তাহলে এখানে শুধু c আছে আর এখানে c স্কয়ার আছে, তাহলে নিচে শুধু c, আর এখানে b কিউব আছে আর এইখানে হচ্ছে b স্কয়ার, তাহলে এখানে একটা b থাকবে। তাহলে উপরে থাকলো b d স্কয়ার, নিচে হলো ac, যেটা কোথায় আছে? ঘ নম্বর অপশনে আছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এটা তো সবাই পাঁচের মনে হয় নাকি? এই প্রশ্ন না পড়ার মতো কোনো পাবলিক নাই। 12 নম্বর এটা অনেক সহজ ছিল। এখানে a - b, নিচে a - b আছে, তো এইভাবে কিন্তু কাটা যায় না। কেন? কারণ গুণ অবস্থায় থাকা লাগে, এখানে যোগ আছে। তাহলে এই জন্য এইটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে 1 কমন নেই, তাহলে a - b আর a - b যদি আমরা কমন নেই দুই জায়গা থেকে, এই প্লাসের দুই পাশ থেকে, তাহলে আমাদের থাকে কত? এইখানে থাকে 1 আর এইখানে থাকে প্লাস b, আর নিচে a - b টা লিখে রাখলাম। এটা কেটে দিলে অ্যান্সার হচ্ছে 1 প্লাস b। খুব সিম্পল প্রশ্ন। 13 নম্বর, fx = x কিউব মাইনাস 2x প্লাস 10 হলে f0 = কত? তাহলে ফাংশন অফ 0 এর মানটা কি করতে হবে? যেখানে যেখানে x আছে ওইখানে ওইখানে 0 বসাই দিতে হবে। 0 কিউব মানে 0, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0, তাহলে শুধুমাত্র 10 থাকে। তাহলে এটা তো খুবই সহজ প্রশ্ন ছিল, ঘ অ্যান্সার। 14 নম্বর, গসাগু নির্ণয় করুন। গসাগু নির্ণয়ের প্রশ্নটা খুব জটিল ছিল না, জাস্ট উৎপাদকটা ভাঙতে হবে আর কি। 4a স্কয়ার মাইনাস 1, এইখানে 2a হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। খেয়াল করেন এখানে গসাগু বাড়ি করতে বলছে। গসাগু মানে বীজগণিতের রাশিগুলোর মিলগুলো। তাহলে আমাদের এরপরে দ্বিতীয় রাশিতে কি আছে? 2a স্কয়ার প্লাস a মাইনাস 1,
এইখানে 2a আর 1 গুণ করলে -2a স্কয়ার আসে। আবার এইখানে মাইনাস চিহ্ন মানে দুইটা বিয়োগ করতে হবে। দেখেন 2a স্কয়ার, এখানে প্লাস একটা কিছু বসবে, এখানে মাইনাস আর একটা কিছু বসবে -1। তো আমরা দেখতেছি এখানে a আছে যেহেতু আর 2a স্কয়ার আছে, তাহলে এটাকে ভাঙলে এইভাবে লেখা যাবে যে 2a থেকে একটা a বাদ দিলে একটা a হয়, আর 2a আর -a গুণ করলে 2a স্কয়ার হয়। এইটা অনেকে ভাঙতে না পারে, এই অঙ্কটা পারেন নাই। তো এইটা আসলে শুধুমাত্র প্র্যাকটিসের অভাবের কারণে, বুঝছেন? অনেকে শুধু মিডল টার্ম অঙ্ক করছেন, কিন্তু একটু ব্যতিক্রম মিডল টার্ম গুলো না করলে এটা পারা যাবে না। তো এই যে এখানে 2a - a গুণ করলে -2a স্কয়ার, এই যে এটা গুণ করলে, আর বিয়োগ করতে হবে এই মাইনাস চিহ্ন দেখে, তারপরে বড়টার আগে প্লাস চিহ্ন হবে, এ আবার বিয়োগ করে আসতে হবে। তাহলে দুইটা এ থেকে একটা এ বাদ দিলে 2a হয়। তাহলে 2a কমন নিলে a + 1 -1 কমন নিলে a + 1, তাহলে a + 1 কমন নিলে 2a - 1। এই 2a - 1 এখানেও আছে, এখানেও আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ 2a - 1, যেহেতু গসাগু বাড়ি করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। এইবার আসি মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক করে দিব, যে অঙ্ক দুইটা অনেকে পারেন নাই। ঠিক আছে? ওকে, সেই অঙ্ক দুটা কি? সেই অঙ্ক দুটা হচ্ছে 15 নম্বর, একটা স্কুলের 70% ছাত্র ফুটবল, 75% ছাত্র হকি এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ওই স্কুলের কত শতাংশ ছাত্র 3 খেলাই পছন্দ করে? এই প্রশ্নটা আসলে প্রাইমারিতে আসার মতো না, কারণ এইরকম প্রশ্ন নর্মালি বইগুলোতে থাকার কথা না, কারণ 3টা খেলার প্রশ্নগুলো ভেনচিত্রে বোর্ড বইগুলোতেও নাই, আর আমাদের বিভিন্ন জবের পরীক্ষার প্রশ্নগুলোতেও নাই। কিন্তু মানে দেখেন, এই প্রশ্নটা আমাদের ফেসবুকে, মানে আমাদের ইউটিউবে, আপনারা ইউটিউব চ্যানেলে আমাদের দেখতে পারেন, এই যে প্র্যাকটিস পার্টে এই প্রশ্নটার সমাধান আমরা করে দিয়েছিলাম। কারণ কি? কারণ হচ্ছে এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর এনসিবিডি তে 2021 সালে এই প্রশ্নটা হুবহু আসছিল আর কি। ঠিক আছে? আচ্ছা, তো সেই প্রশ্নটা কি ছিল? এই সেম প্রশ্ন ছিল। তো এটা সমাধানটা হচ্ছে যখন 70% ছাত্র ফুটবল, 75% হকি এবং 80% ক্রিকেট পছন্দ করে, তাহলে পছন্দ করে না কতজন, এই নাটা বাড়ি করতে হয়। 100% থেকে 70 যদি আমরা বাদ দেই, থাকবে হচ্ছে 30%। আবার 100% যদি 75% হকি পছন্দ করে, তাহলে পছন্দ করে না 25%। 100% থেকে 80% ক্রিকেট পছন্দ করে, তাহলে পরে না হচ্ছে 20%। তাহলে টোটাল 3টা খেলা মিলে মোট পছন্দ করে না হচ্ছে মোট না, না মানে পছন্দ করে না। তাহলে 30 আর 20 50 আর 25 মিলে 75%। এই 75% যেহেতু 3টা খেলা পছন্দ করে না, উত্তর চাইছে কত শতাংশ ছাত্র 3টি খেলাই পছন্দ করে। তাহলে এই 3টা নাটা টোটাল 100% থেকে বিয়োগ করে দিলে আসবে 25%। এটা হচ্ছে 3টি পছন্দ করে। এই প্রশ্নটা হুবহু আমরা সমাধান করে দিছিলাম আমাদের প্র্যাকটিস পার্টের সমাধানে। এটা আসলে বিগত সালের প্রশ্ন থেকে আসছে। ঠিক আছে? তো এই প্রশ্ন না পারলেও সমস্যা নাই, পরীক্ষার হলে হয়তো অনেকে চেষ্টা করছেন, অনেকে আইডিয়া করে উত্তর দিচ্ছেন, আমি জানি না, যাদের কমন পড়ছে তাদের হিসাব আলাদা। তো 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 25%। 16 নম্বর, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন ছিল। আসলে বিসিএস এর প্রিপারেশন নিলে এই প্রশ্নটা পারার কথা। আপেল শব্দটা অনেক পরীক্ষা আসছে, তো ওই রকম একটা প্রশ্ন, কিন্তু প্রাইমারিতে এরকম প্রশ্ন আসলে পারার কথা না। আর কারণটা হচ্ছে যে বিন্যাস সমাবেশ তো কেউ এত ডিপে করে নাই। এখানে যেটা বোঝাচ্ছে যে অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকবে না। তো এখানে সিস্টেম হচ্ছে মোট বিন্যাস আগে বাড়ি করতে হয়। মোট বিন্যাস বাড়ি করার সিস্টেম হচ্ছে যে এখানে যেহেতু রিপিট আছে, তাহলে রিপিটের সূত্র অনুযায়ী উপরে হচ্ছে 1 2 3 4 5 6 7 7 ফ্যাক্টরিয়াল, আর নিচে হচ্ছে 2টা 8 এবং 2টা এর জন্য 2টা 2 ফ্যাক্টরিয়াল গুণ। রিপিট গুলা নিচে গুণ করতে হয়, যারা বেসিকটা জানেন তারা এটা পারবেন। তাহলে 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 50 40, মানে 5040, আর 2 2 গুণ করলে 4 দিয়ে এটাকে কাটলে 4 কে 4 12 48, থাকে 2 24, 4 6 24 আর 0 1260। এই 1260 কিন্তু অ্যান্সার আছে, বাট এটা অ্যান্সার দেওয়া যাবে না। এটা অ্যান্সার হইতো কি বলতে, যদি বলতে অ্যারেঞ্জ শব্দটাকে কত ভাবে সাজানো যায়। কিন্তু এখানে কি শুধু অতটুকু বলছে, একটা কন্ডিশন দিছে না? কি কন্ডিশন? যে আর দুটি পাশাপাশি থাকবে না। তাহলে 1260টা হচ্ছে এইরকম, এ ডাবল আর এ এন জি ই ডাবল আর এ
এন জি ই, এ আর এন আর জি ই, এইরকম করে এলোমেলো আর কি। হ্যাঁ, যেখানে আর গুলো কখনো একসাথে থাকবে, কখনো একসাথে থাকবে না। তাহলে আর দুটি একত্রে রাখার বিন্যাসটা হবে এই দুইটা আর কে একসাথে রাখার সিস্টেমটা দেখেন, ডাবল এ, তারপরে এন জি ই, আর এই আর দুটাকে একটা বৃত্তের মধ্যে রাখতে হয়। যারা বেসিক জানেন তাদের সমস্যা নেই, যারা বেসিক জানেন না ইউটিউবে আমাদের সুন্দর করে এই বেসিক ক্লাসগুলো নেওয়া আছে, দেখে নিবেন যে একত্রে না রাখার বিন্যাসটা কিরকম হয়। তাহলে এই যে দুইটা একত্রে রাখলাম, রাখলে কি হবে, এখানে 5টা আর এখানে একটা, 6টা, 6 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে এইটা রিপিট ধরা যাবে না, এটা তো একটা, এই ডাবল এটা রিপিট আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তাহলে 720 কে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলে হচ্ছে 360। এর সাথে আবার এই ডাবল আর একটা গুণ করতে হয়, কিন্তু এখানে যেহেতু রিপিট আছে, এই আর কে সামনে এই আর কে পিছনে দিলে সেম থাকে। অথবা কেউ যদি গুণ করতে চানো তাহলে দুইটা 2 ফ্যাক্টরিয়াল গুণ করলে একই থাকে। তার মানে এই যে একত্রে রাখা বিন্যাস হচ্ছে 360। তার মানে দেখেন এইভাবে যদি আমরা সাজাই 1260টা হবে, যেখানে দুইটা আর একসাথে থাকবে এরকম বিন্যাস হচ্ছে 360। তাহলে আর গুলো একত্রে থাকবে না এরকম বিন্যাস হচ্ছে কি, আর দুটি একত্রে থাকবে না হচ্ছে এই টোটাল যে 1260, এইখান থেকে আমি যদি একত্রে রাখা 360টা বাদ দিই তাহলে 900 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার গ। এটা বেসিক ক্লাস করলে আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে 16 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো গ। নেক্সট আসি আমরা 17। বলতেছে যে কোন ত্রিভুজের তিনটি, জ্যামিতি থেকে প্রশ্ন, তাহলে 6টা প্রশ্ন আসছে বীজগণিত থেকে, পাটিগণিত থেকে 10টা, আর জ্যামিতি থেকে আসছে 4টা প্রশ্ন। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্জিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টিগত। এইটা প্রশ্ন অনেকের, অধিকাংশ জনের মুখস্থ থাকার কথা, কারণ এতবার এই প্রশ্নটা আসছে। 360 ডিগ্রি, আর বেসিকটা হচ্ছে এরকম যে এই যে ত্রিভুজের ধরেন আছে যে সমকোণ আট করি, তাহলে হচ্ছে 90 ডিগ্রি, 40 ডিগ্রি আর 50 ডিগ্রি। এই বাহুটাকে বর্জিত করলে এইখানে যে কোণটা উৎপন্ন হয়, এই বাহুটাকে বর্জিত করলে যে কোণটা উৎপন্ন হয়, এই বাহুটাকে বর্জিত করলে যে কোণ উৎপন্ন হয়, এই তিনটা হচ্ছে বহিস্থ কোণ। এই তিনটা যোগ করলে 360 ডিগ্রি হয়। কেন হয় দেখি, 40 এর বাইরে হচ্ছে 140, 50 এর বাইরে হচ্ছে 130, 90 এর বাইরে হচ্ছে 90। তাহলে 130 আর 140 মিলে 270, 270 আর 90 যোগ করলে হচ্ছে 360। এইভাবে করা যায়। আবার লজিক্যালি এইভাবে যে 40 ডিগ্রি বহিস্থ কোণটা ভিতরের এই দুটা কোণের সমষ্টির সমান, তাহলে এই দুটা কোণ একবার, তারপর এই দুটা কোণ একবার, আর এই দুটা কোণ একবার মিলে ভেতরের তিনটা কোণ 6 বার ইউজ হলে মোটে দুইটা সমক, মানে ত্রিভুজের ভেতরের 180 ডিগ্রি ডাবল হয়ে যাবে, তাহলে 360 ডিগ্রি। যেভাবে প্রমাণ করেন আর কি, যাক ক হচ্ছে অ্যান্সার। ত্রিভুজ কিন্তু একটা বহুভুজ, বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। এই বহুভুজের ক্লাস কিন্তু নিছিলাম, প্রচুর মানুষ দেখছেন, যারা দেখেন নাই দেখে নিতে পারেন। 18 নম্বর, একটা বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে। তো আমরা একটা বেসিকটা জানি যে আমরা বর্গের ক্ষেত্রে কি করব, 100 100 করে ধরে নিব দৈর্ঘ্যের প্রস্থ। এখন দৈর্ঘ্য হচ্ছে কি 20% বাড়ালে আর প্রস্থ 10% হ্রাস করলে, এই যে নতুন যে আয়তক্ষেত্রটা হবে, এটা বিস্তারিত করার থেকে শর্টকাটটা সুবিধা। 100 থেকে 20 বাড়ালে হয় 120, 120 এর 10% মানে 12 যদি কমাই হয়ে যাবে 108। তাহলে শুরুতে ছিল 100, এখন হয়ে গেল 108, তাহলে এই যে 8% বৃদ্ধি পেল। তাহলে এই গ হচ্ছে অ্যান্সার। অনেকের অ্যান্সারটা মুখস্থ থাকার কথা, কি মুখস্থ আছে না অনেকের? আচ্ছা, ওকে নেক্সট আসি। 19 নম্বর, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ অথবা পরিধি যত গুণ বৃদ্ধি পায় ক্ষেত্রফলটা তার স্কোয়ার গুণ বৃদ্ধি পায়। তাহলে এখানে 3 গুণ বলছে, 3 এর স্কোয়ার মানে 9 গুণ। লাস্ট ওয়ান, এই 20 নম্বর প্রশ্নটার জন্য কিন্তু যারা আমাদের ত্রিকোণমিতির ক্লাসটা করছেন একটা থ্যাংক ইউ জানানো দরকার। আমরা কিন্তু ত্রিকোণমিতির ক্লাসটা অনেক সুন্দর করে ক্লিয়ার করে দিছি। আজকে আরো কয়েকটা পরীক্ষা আসছে, সবখানে ত্রিকোণমিতির কাজ লাগবে। তো এই প্রশ্নটাতে দেখেন, অনেকে তো সাইন থিটা কস থিটা ছাড়া হিসাব করেন না, আমরা খুব সুন্দর টেকনিক দেখাইছিলাম এবং হুবহু এই প্রশ্নটা কমন আসছে। 18 ফুট উঁচু একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল, এই 18 ফুট খুঁটি, ঠিক আছে, এই খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয় 30 ডিগ্রি কোণ মাটি স্পর্শ করছে। তাহলে ধরা যাচ্ছে একটা জায়গায় ভেঙে গেছে, কোথায় যায় না, যে কোনো একটা জায়গায় ভেঙে গেছে, ভেঙে যে এই অংশটা এইখানে বাঁকা হয়ে পড়ে গেছে, এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এটা টোটাল এই যে এ বি সি আর এটা ডি বিন্দুতে ভেঙে গেছে, এটা পুরোটা এ বি কিন্তু সমান সমান হচ্ছে 18।
তাহলে এই দেখেন, এই যে এ ডি সমান সমান কিন্তু ডিসি, কেন? কারণ এই ভাঙ্গা অংশটা তো এখানে পড়ে গেছে। তাহলে দেখেন এটা যেহেতু সমকোণী ত্রিভুজের মতো, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি। তো আমরা দেখছিলাম ত্রিকোণমিতির ক্লাসে বা ত্রিকোণমিতির বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে যে 30, 60, 90 ডিগ্রি আকারে ত্রিভুজ গঠিত হলে তার বাহুগুলা, বিপরীত বাহুগুলার অনুপাত হয় 1/√3/2। এগুলোর সাথে এক্স ও আমরা লাগাই দিতে পারি, কোনো সমস্যা নাই। তার মানে এই 90 ডিগ্রি বিপরীত কোণটা যদি 2x হয়, তাহলে এই 30 ডিগ্রি বিপরীত কোণটা হয় x, আর এইটা হচ্ছে √3x। আচ্ছা, এটা অনুপাতকে x আকারে ধরলাম। তো আমাদের এখানে যে 18 দেওয়া আছে, 18 কি? 18 হচ্ছে এই অংশটা, এই অংশটার ভ্যালু। এই অংশটা তো ভেঙে এখানে পড়ে গেছে, ভাঙা অংশটা। তাহলে এইটা হচ্ছে 2x হবে। তাহলে দেখেন 18 কি? 18 হচ্ছে 2x + x = 18, কারণ এই দুটা মিলে তো টোটাল খুঁটিটা। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 6। এখানে চাইছে কি, খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল। এই যে দেখেন এখান থেকে এখানে ভেঙেছিল, তার মানে x এর মানটাই आंसर, তাহলে 6 आंसर। অনেকে এরকম একাধিক অঙ্ক করতে যে এটা মনে রাখতে পারেন যে 18 কে 3 দ্বারা ভাগ করলে সেটা आंसर, কিন্তু সবসময় মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে করতে হবে। এই রুলসটা আপনারা যারা ত্রিকোণমিতির বেসিক ক্লাসটা দেখেন নাই, আমাদের ত্রিকোণমিতির বেসিক ক্লাসটা একটু দেখে নেবেন, ঠিক আছে? একেবারে ধরেন আছে 20 মিনিটে ক্লাস করবেন, এরকম যে কোনো প্রশ্ন আসলে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো কিছু ক্লাস নিব। আজকে আমরা আরো একটা প্রশ্ন সমাধানের চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকতে পারেন, ঠিক আছে? আমরা একটু পরে দুদকের এডির প্রশ্ন সমাধান দিব, তাহলে যারা আজকে দুদকের এডি পরীক্ষা দিয়েছেন তারা প্রশ্নটা সমাধান দেখতে পাবেন, ঠিক আছে? ওইখানে খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, নবম গ্রেডের। তো যারা যেখানে মিস্টেক করছেন, হতাশার কিছু নাই, সেখান থেকে শিখে সামনে যেন আর মিস্টেক না হয় সেই চেষ্টা করার চেষ্টা করেন। আর ম্যাথের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, এই বিভিন্ন বই, লেকচার শিট, সাজেশন, গাইড এখান থেকে না পড়ে আপনি যেখান থেকেই পড়েন টপিক ধরে ধরে ক্লিয়ার করার চেষ্টা করেন। ধরেন এর আগে আমরা দেখছিলাম 0.1 বর্গমূল কত, এই প্রশ্ন আসছে। আর আজকে 0.1 বর্গমূল আসে নাই, কিন্তু 0.3 বর্গমূল বড় নাকি 0.2 বর্গমূল বড়, এইটা আপনাকে বাইর করতে পারতে হবে। এটা তো আপনার কোনো বই কমন হুবহু নাই, অনেকে কমন দেখাবে 0.2 এর উপর রুট থাকলে কি হয়, এটা কমন নাই। তো কমন ইস্যু না, ইস্যু হচ্ছে আপনি দশমিক সংখ্যার বর্গমূল বাইর করতে পারেন কিনা। আর এই দশমিক সংখ্যার বর্গমূল শিখলে তো ওগুলো আপনি পানির মতো পারতেন, তাই না? তো এই যে ধরেন আছে যে দশমিকের বর্গমূল শেখা, তারপরে ধরেন আছে যে বিন্যাস সমাবেশ শেখা, বেসিক গুলা মোটামুটি শিখে ফেলা, ঠিক আছে? তারপরে ধরেন আছে জ্যামিতির যে প্রশ্নগুলো আসছে বা পাটিগণিতের বা যেগুলো আসছে আর কি, সবগুলো বেসিক থেকে আসছে। তো বেসিক গুলো ক্লিয়ার থাকলে পারা যাবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, ইউটিউবে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা তাদের একটু দেখা যায়, এই যে প্রশ্নটা সমাধান করে দিলাম না এই ভেনচিত্রের, এই প্রশ্নটা একটু দেখেন যে ইউটিউবে আমাদের চ্যানেলে কত সুন্দর করে আমরা সমাধান দিয়ে রাখছিলাম, ঠিক আছে? এই যে দেখেন খায়রুস ম্যাথ চ্যানেল, খায়রুস ম্যাথ, এই যে আমাদের চ্যানেলের নাম হচ্ছে খায়রুস ম্যাথ। যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো সাবস্ক্রাইব করে রাখেন। আজকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন সমাধান এখানে আপলোড দিব আমাদের ইউটিউব চ্যানেলে, যা শুধু সাবস্ক্রাইবে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে? এই যে প্লেলিস্টের এই যে দেখেন আমাদের প্র্যাকটিস পারের সমাধান, এই যে সেট অফ ভেনচিত্র, এই টপিকটাতে দেখেন এই যে আমরা এই যে ওই প্রশ্নটা ডাইরেক্ট চলে আসছে, এই যে 9 নাম্বার, দেখেন তো এটা সমাধান করে দিছি না? আচ্ছা দেখেন একটু, এই যে প্রশ্নটা সমাধান করে দিছি, এটা কিন্তু কতদিন আগে, এটা 1 মাস আগে, ঠিক আছে? 25%। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু হুবহু আসছে। তো যাই হোক, আপনারা যে কোনো ভাবে আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে কানেক্টেড থাকেন, আমাদের পেজটা ফলো করে না থাকলে ফলো দিয়ে রাখেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি ইফেক্টিভ এবং টপিক ভিত্তিক অনেক ক্লাস পাবেন, যেটা আপনার ছোট ছোট অনেকগুলা পার্ট ক্লিয়ার করে দিবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আর একটা ইনফরমেশন আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি, আমরা প্রতি বছরের শুরুতে একটা নতুন ফাউন্ডেশন কোর্স শুরু করি আমাদের বেসিক ম্যাথ বইয়ের উপরে। তো এবার আমাদের বেসিক ম্যাথ বইয়ের উপরে নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে এ মাসের শেষে থেকে। যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে আছেন, জবের প্রস্তুতি একটু একটু করে শুরু করতেছেন, ম্যাথটা একেবারে টপিক ধরে ধরে ক্লিয়ার করতে চান এবং এই পরীক্ষা দেওয়ার জন্য তাড়াহুড়া করে কয়েকদিন আগে শিখতে চান না,
আগে থেকে গুছায় রাখতে চান, তারা আমাদের এই বেসিক ম্যাথের কোর্সটাতে জয়েন করতে পারেন। 6 থেকে 8 মাস লাগবে এই কোর্সটা শেষ করতে। আমাদের বইয়ের সিরিয়াল ধরে ধরে আমরা প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে দিব। যারা বেসিক ম্যাথ বই পড়ছে পুরো পারে, তারা কিন্তু আজকে 20-এ 20 পাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে, কারণ এখানে তো সবকিছুই আছে। তো যাই হোক, এই জন্য যারা বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার করতে চান, আপনাদের পরিচিত যারাই আছে তাদের সাথে আমাদের এই কোর্সটার বিষয়ে শেয়ার করতে পারেন। কোর্স ফি মাত্র 1200 টাকা। এই 1200 টাকায় আমরা আমাদের এই বেসিক ম্যাথ বইটার সিরিয়াল ধরে ধরে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, যা যা লাগে এবং প্রত্যেকটা টপিকের সলভ ক্লাস, প্র্যাকটিস পার্টের সমাধান আর পরীক্ষা সবকিছু আমরা ক্লিয়ার করে দিব। আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে অবশ্যই আমাদের এই কোর্সের বিষয়টা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।